5 আগস্টের পর সুইস ব্যাংকে 33% বেড়েছে বাংলাদেশি আমানত। কঠোর নজরদারির পাশাপাশি সংশ্লিষ্ট রাষ্ট্রের সাথে চুক্তির তাগিদ। এনবিআর এর রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা উচ্চাভিলাষী বলছেন অর্থনীতিবিদরা। এডিপির আকারে কাটছাঁট হচ্ছে জানালেন পরিকল্পনা উপদেষ্টা। এবং তথ্য প্রযুক্তি পণ্য রপ্তানিতে $500 কোটি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করল অন্তর্বর্তী সরকার। রাজধানীতে বিপিও সামিটের উদ্বোধন। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। সাথে আছে আমি মাহমুদা মনি। এতক্ষণ দেখছেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। 2021 সালের পর গেল বছর বাংলাদেশিদের সর্বোচ্চ পরিমাণ অর্থ জমা হয়েছে সুইস ব্যাংকগুলোতে। সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ প্রতিবেদন অনুযায়ী 2023 সালের তুলনায় দেশে গণ অভ্যুত্থানের বছর 2024-এ বাংলাদেশিদের জমার পরিমাণ বেড়েছে প্রায় 3000%। বিশেষজ্ঞরা বলছেন, দেশ থেকে টাকা পাচার ঠেকাতে সরকারের কঠোর নজরদারির পাশাপাশি প্রয়োজন সংশ্লিষ্ট রাষ্ট্রের সাথে চুক্তি। এক সময় সারা বিশ্বের অর্থ জমাদানে বিশ্বস্ত হিসেবে নাম ডাকছিল সুইজারল্যান্ডের ব্যাংকগুলো। দেশটির কেন্দ্রীয় ব্যাংক থেকে আমানতের তথ্য না জানানোয় ধারণা করা হয় বিভিন্ন দেশের অবৈধ অর্থ জমা হতো সেখানে। তবে গেল কয়েক বছরে আন্তর্জাতিক নানা চুক্তির কারণে এখন সুইজারল্যান্ড বিভিন্ন দেশের সরকারের চাহিদা অনুযায়ী তথ্য সরবরাহ করে। সুইস ন্যাশনাল ব্যাংকের 2024 সালের প্রতিবেদনে দেখা গেছে, দেশটির ব্যাংকগুলোতে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ এক বছরের ব্যবধানে বেড়েছে 3246 গুণ। যেখানে 2023 সালে বাংলাদেশিদের জমা ছিল মাত্র 264 কোটি টাকা, সেখানে গণ অভ্যুত্থানের বছর 2024-এ জমার পরিমাণ ছাড়িয়েছে 8500 কোটি টাকা। সুইস ব্যাংকগুলোতে এ যাবৎ বাংলাদেশিদের সবচেয়ে বেশি অর্থ জমা পড়ে 2021 সালে প্রায় 13,000 কোটি টাকা। 80% টাকা পাচার হয় বাণিজ্যের আড়ালে। বাণিজ্যের আড়ালে যে টাকা পাচারটা, সেই টাকা পাচারটা কিন্তু সবসময় চলমান থাকে। এটাকে কিন্তু আপনি শূন্য করতে পারবেন না, এটা কিন্তু চলমান থাকবে, এটাকে মিনিমাইজেশন করতে পারবেন। 2023 সালে খুব সম্ভবত এই অর্থগুলো হয়তো মানে বড় একটা অংশ হয়তো নির্বাচনের কাজে ব্যবহার করা হয়ে থাকতে পারে, যেগুলো আবার হয়তো 24 সালে নতুন করে ফেরত নিয়ে যাওয়া হতে পারে। উচ্চ পর্যায়ের পর্যবেক্ষণ এবং সংশ্লিষ্ট রাষ্ট্রের সাথে চুক্তি ছাড়া অর্থ পাচার ঠেকানো ও ফেরত আনা সম্ভব নয় বলে মনে করেন বিশ্লেষকরা। জুলাই আগস্টের পরে এই অল্প সময়ের ভিতরে কিন্তু ব্যাংকগুলোকে নতুন করে মানে শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা সেটা সম্ভব হয়নি। এই সময়ের ভিতরে হয়তো অনেকেই অর্থ নিয়ে গেছেন। দ্বিপক্ষীয় আইনগত সহযোগিতা চুক্তি যদি সুইজারল্যান্ডের সাথে করা সম্ভব হয়, তাহলে সেক্ষেত্রে আমরা এই আমানত যেগুলো আসলে অবৈধ উপায়ে গেছে বা অর্থ পাচার হয়েছে সেগুলা ফেরত নিয়ে আসা সম্ভব। বাণিজ্যের আড়ালে টাকা পাচার, এটা তো টেকনিক্যাল ইস্যু। এই টেকনিক্যাল ইস্যু মিনিমাইজ করা এত সহজ কাজ না, এটা একদিনের কাজ না, এটা টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টও দরকার এবং সেন্ট্রাল ব্যাংকের তো মনিটরিং থাকতেই হবে। বিশেষজ্ঞদের ধারণা, অর্থ পাচারের অনেক গন্তব্যই সরকারের এখনো অজানা। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা। প্রস্তাবিত বাজেটে এনবিআরকে দেয়া 4,99,000 কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা উচ্চাভিলাষী মনে করছেন অর্থনীতিবিদরা। রাজধানীতে শনিবার সকালে এক সেমিনারে তারা বলেন, বৈদেশিক ঋণের পুরোটাই ব্যয় করতে হচ্ছে দেশি বিদেশি ঋণের সুদ পরিশোধে, যা রাজস্ব আয়ের 33%। অনুষ্ঠানে পরিকল্পনা উপদেষ্টা জানান, আগামী অর্থ বছরে বেশিরভাগ চলমান প্রকল্প থাকায় কাটছাঁট করা হয়েছে এডিপির আকার। আগামী অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ও এলডিসি উত্তরণ নিয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা র্যাপিড আয়োজিত এই সেমিনার। মূল প্রবন্ধে সংস্থাটির চেয়ারম্যান ডক্টর আব্দুর রাজ্জাক জানান, দেশের রাজস্ব আয়ের 33% চলে যায় ঋণের সুদ পরিশোধে। আগামী অর্থ বছরে এই হার আরো বাড়বে। যেমন সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, এই টাইপের গোলসগুলোকে সামনের দিকে অর্জন করতে হলে অ্যাট লিস্ট 15% ট্যাক্স রেশিও থাকতে হবে। আমাদের আছে 7.6%। অনুষ্ঠানে বিদেশি বিনিয়োগ কমার পেছনে কাঠামোগত ও অভ্যন্তরীণ পরিবেশগত সমস্যার কথা তুলে ধরেন আলোচকরা। শিল্প কারখানায় গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকটের চিত্র তুলে ধরেন ব্যবসায়ীরা। আমার যারা নিম্ন আয়ের শ্রমিক আছে বাংলাদেশে, তারা কিন্তু আমাদের যে টিসিবি যেটা আপনারা আমাদের যে স্বল্প মূল্যে যে আমরা এটা দিই, রেশনটা দিই, এটা সুবিধা তারা আসলে পায় না। অনেক টেক্সটাইল ফ্যাক্টরি মিল আজকে বন্ধ হয়ে যাচ্ছে বা খুলতে পারছে না, ব্যাংকে লোন রিটার্ন দিতে পারছে না, বিকজ গ্যাসের সাপ্লাইটাই আমরা
পাই না। আমরা কোনো মতেই এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য প্রস্তুত না। আপনি যদি এটা পেছানো, যদি ইউ আমাদেরকে ইবিএটা 2029 পর্যন্ত টিকিয়ে রাখে, তারপরে তো আমরা প্রস্তুত না। অনুষ্ঠানে এলডিসি উত্তরণের বিকল্প নেই জানিয়ে কিছু চ্যালেঞ্জের কথা জানান পরিকল্পনা উপদেষ্টা। আর বাণিজ্য সচিব জানান, যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক নিয়ে আলোচনা চলমান রেখেছে সরকার। কোভিডের কারণে 2 বছর এবং তারপরে অন্যান্য কারণে আরো 3 বছর, এই 5 বছর রেস্ট দেওয়ার পরে আবার দাবি করাটা মনে হচ্ছে না যে আমার গ্রাজুয়েশন পিছিয়ে দেওয়ার জন্য কোনো যুক্তি আমাদের কাছে আছে। কালো টাকা নিয়ে তো অন্তত বেশ আলোচনা হলো, কাজেই কালো টাকা রাখা হয়েছে এবং এটা যে থাকবে এমন কোনো কথা নেই। চলমান প্রকল্পগুলোতে কিভাবে দুর্নীতি হয়েছে কিংবা এখনো হচ্ছে তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান পরিকল্পনা উপদেষ্টা। প্রকল্পগুলোর নকশা এত খারাপ। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। 2030 সালের মধ্যে তথ্য প্রযুক্তি পণ্য রপ্তানিতে $500 কোটি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে অন্তর্বর্তী সরকার। আউটসোর্সিং খাতের বিকাশে সব ধরনের সহযোগিতাও করা হবে। শনিবার বিজনেস প্রসেস আউটসোর্সিং বিপিও সামিট 2025-এর উদ্বোধনী অনুষ্ঠানে এমন মন্তব্য শিল্প উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারীর। এছাড়া আগামী 15 জুলাই এর মধ্যে উপদেষ্টা পরিষদে আসতে পারে ব্যক্তিগত তথ্য সুরক্ষা অধ্যাদেশের প্রথম খসড়া। দেশে প্রায় 15 বছরের পথ চলায় আউটসোর্সিং খাতের সবশেষ রপ্তানি মাত্র $85 কোটি। $60,000 কোটি বর্তমান বৈশ্বিক বাজারে চলতি বছর এই খাতে বাংলাদেশের লক্ষ্যমাত্রা $100 কোটি। তথ্য প্রযুক্তি নির্ভর অর্থনীতির বিকাশ এবং তরুণদের দক্ষ মানব সম্পদের রূপান্তরের লক্ষ্যেই রাজধানীর সেনা প্রাঙ্গণে শুরু হলো 2 দিনব্যাপী ষষ্ঠ বিপিও সামিট। আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী জানান, 2030 সালের মধ্যে আইসিটি পণ্য রপ্তানিতে $500 কোটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে অন্তর্বর্তী সরকার। জানান, জুলাইয়ের মাঝামাঝি সময়ে ব্যক্তিগত তথ্য সুরক্ষা অধ্যাদেশের প্রথম খসড়া প্রস্তুত হতে পারে। 2030 সালের মধ্যে আমাদের আইসিটি এক্সপোর্ট হতে হবে $5 বিলিয়ন। আগামী জুলাইয়ের 15 তারিখের মধ্যে আমি এটা ফার্স্ট ড্রাফটটা ক্যাবিনেটে তুলতে পারবো। এই সময় শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান আউটসোর্সিং খাতের প্রসারে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন। সমন্বিত নীতিমালা, অবকাঠামোগত সহায়তা এবং মন্ত্রণালয়ের সহযোগিতা অত্যন্ত জরুরি। আইটি পার্ক এবং অফিস অবকাঠামো উন্নয়নে প্রযুক্তি নির্ভর দৃষ্টিভঙ্গিকে গুরুত্ব দিচ্ছে। এই সামিটে আউটসোর্সিং শিল্পের বিকাশ, কর্মসংস্থান এবং আন্তর্জাতিক অংশীদারত্ব নিয়ে আলোচনা করা হয়। বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করার জন্য আমাদের দেশের যে বিভিন্ন ফ্যাসিলিটি আছে, এই ফ্যাসিলিটিগুলো আমাদের এইসব সামিটের মাধ্যমে তাদের সামনে আমরা তুলে ধরতে পারি। দেশি বিদেশি প্রযুক্তি ও বিপিও প্রতিষ্ঠানের অংশগ্রহণে বৃহৎ পণ্য ও সেবা প্রদর্শনীর আয়োজনে অংশ নিয়েছেন কূটনীতিক, প্রযুক্তি বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক ক্রেতা প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিরাও। মরিয়ম আজিজ মোরেন, নিউজ 24, ঢাকা। সক্ষমতা না বাড়িয়ে চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানিকে ইজারা দেয়া অযৌক্তিক বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ আনু মোহাম্মদ। শনিবার ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে এক মুক্ত আলোচনায় এ কথা বলেন তিনি। চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানিকে ইজারা কেন ঝুঁকিপূর্ণ এই বিষয়ে আলোচনা সভার আয়োজন করে গণতান্ত্রিক অধিকার কমিটি। অধ্যাপক আনু মোহাম্মদ বলেন, জাতীয় স্বার্থের অজুহাতে করা সরকারের সব চুক্তি জনগণের সামনে স্পষ্টভাবে তুলে ধরতে হবে। বিদেশি কোম্পানি নির্ভর না হয়ে দেশের সক্ষমতা বাড়ানোর দিকে মনোযোগী হতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। প্রত্যেকটা চুক্তি যা হবে, যা প্রকল্প হবে, সেটা বিশদ বিবরণ জনগণের জানার অধিকার আছে। চুক্তি করা হয়েছে, যে সমস্ত প্রকল্প আছে সেগুলি প্রকাশ করতে হবে এবং যেগুলি দেশের জন্য খুবই ক্ষতিকর সেগুলি বাতিল করার পথ তৈরি করতে হবে। এই সরকারের দায়িত্ব ছিল সেই পথটাকে অনুসন্ধান, যে জাতীয় সক্ষমতা বাড়ানোর জন্য কি কি পথ নিতে হবে। 10 মাসে আমরা এটা কোনো লক্ষ্য নেই। বাংলাদেশকে $50 কোটি বাজেট সহায়তা অনুমোদন দিয়েছে বিশ্ব ব্যাংক।
শনিবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থিত বিশ্ব ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত বোর্ড সভায় এই ঋণ অনুমোদন দেওয়া হয়। বিশ্ব ব্যাংকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। আর্থিক খাতের স্বচ্ছতা, জবাবদিহি ও স্থিতিশীলতা বৃদ্ধিতে এই অর্থ খরচ করা হবে। এই অর্থ রাজস্ব সংগ্রহ ব্যবস্থা উন্নয়ন, কর নীতির স্বচ্ছতা নিশ্চিতে ব্যবহার করা হবে। এছাড়া ব্যাংকিং খাতের ঝুঁকি ব্যবস্থাপনা জোরদার ও দুর্নীতি প্রতিরোধে নেওয়া সংস্কারমূলক পদক্ষেপেও খরচ করা হবে। মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনার কারণে বিশ্ব বাজারে চলতি সপ্তাহে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে প্রায় 4%। তবে হোয়াইট হাউস জানিয়েছে ইসরায়েল ইরান সংঘাতে যুক্তরাষ্ট্র সরাসরি হস্তক্ষেপ করবে কিনা সে বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন। সিদ্ধান্ত বিলম্ব হওয়ার এই খবরে শুক্রবার জ্বালানি তেলের দাম কিছুটা কমেছে। অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম ব্যারেল $1.57 বা 2% কমেছে। প্রতি ব্যারেলের মূল্য স্থির হয়েছে $77.28। এই ছিল পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমের এখনকার মতো আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।